আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সুকান্ত ঘোষ অধ্যাপক। সুকান্ত বাবু, বাংলাদেশের অনেক সময় এটা হয়ে থাকে, ওয়াটার যে সীমানা রয়েছে, জলের ওপর যে সীমানা রয়েছে, সেই সীমানা অনেক সময় ওয়াটার এরিয়া ক্রস করে মৎস্যজীবীরা ভুল করে চলে যান, তারা ধরা পড়েন, এক্সচেঞ্জ হয়েছে, আমরাও তাদের মৎস্যজীবীদের ছেড়েছি, তারাও ছেড়েছেন। কিন্তু যেভাবে অকথ্যভাবে আমাদের মৎস্যজীবীদের ওপর অত্যাচার চলেছে, তারা হিন্দু বলে তারা বলছেন যে তাদেরকে অত্যাচার করা হয়েছে, তাদেরকে ডিসক্রিমিনেট করা হয়েছে। একটা বর্বর, নির্লজ্জ, অসভ্য দেশ বাংলাদেশই পারে তা করতে, তা নয় কি? একদমই কিশোর হয়। দেখো, প্রথম তো জলসীমার যে নটিক্যাল মাইল সেটা বাদ দিলে যে নিয়ম রয়েছে তা সকলেই জানি আমরা। এবার আমাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সেটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এবং সেই সম্পর্কের হাত ধরে কিন্তু শেখ মুজিবুর রহমানকে ইন্দিরা গান্ধী হেল্প করেছিল। এবং আজকে তারা সেই ইতিহাসকে ভুলে গিয়ে যেভাবে এই মৎস্যজীবী শুধু না, সীমান্ত অঞ্চলে যে ধরনের তথাকথিত পেট্রোলিং যুদ্ধের হাস্যকর যুদ্ধের চেষ্টা যেটা করছে, তাতে কিন্তু বাংলাদেশ আর যাই হোক না কেন পাকিস্তান থেকে সহায়তা পাওয়ার যে চেষ্টা ওরা ভাবছে, সেটা কিন্তু অনেক স্বপ্ন হতে পারে। কারণ এই যে মৎস্যজীবীদের বয়ানটা শুনতে পাচ্ছি, এর থেকে কিন্তু একটা প্রতিবেশী দেশের সুলভ আচরণ বাংলাদেশের সরকার করছে না। কারণ কিশোরা, আমি মনে করি বাংলাদেশের যে সরকার চলছে সেটা নাবালকদের হাতে একজন বয়স্ক বুড়ো মানুষকে পাপেট করে আর কিছু না, বাংলাদেশে কিরণক সরকার। এবং এটাকে তো সরকার বলা যায় না, তত্ত্বাবধায়ক সরকার। এবং যারা এর তোমার বিভিন্ন উপদেষ্টা রয়েছে, তাদের কথা শুনলেই তুমি বুঝতে পারবে এদের পরিপক্কতার কত অভাব রয়েছে। এরা বর্ডার সিকিউরিটি ফোর্স নিয়ে বিভিন্ন সময় চিকেন নেক তো ছেড়ে দাও, এগুলো নিয়ে তো বলছেই, দহিত বলেছেন। এবার এটা ঘটনা যেটা তুমি বললে মৎস্যজীবীদের, এই ঘটনা কিন্তু বারবার হয়। বিডিআর বিএসএফ এর যেমন ফ্ল্যাগ মিটিং হয়, সেখানে বহু ক্ষেত্রে এরকম কিন্তু সীমানা যারা পার হয়ে আসে, যদি দেখা যায় যদি নিরপরাধ অনেকেই আছে যারা সীমানার কাটাটা বোঝে না, তাদেরকে ছেড়ে দেওয়া হয়। আর মৎস্যজীবীদের ক্ষেত্রে বহু ক্ষেত্রে 2013, 14, 15, 16 বহু উদাহরণ আমরা দেখেছি যেখানে কিন্তু মৎস্যজীবীদের ছেড়ে দেওয়া হয়েছে, যারা নিরপরাধ, যারা কোনোভাবে জলসীমা পার করতে। যেটা করছে কিশলয়, এটা নির্লজ্জতার প্রকৃষ্ট উদাহরণ। কারণ এই প্রতিবেশী দেশ বোঝা উচিত ভারত একটা অনেক রেসপন্সিবল একটা বড় একটা প্রতিবেশী দেশ, কিন্তু যে ধরনের আচরণ এই ইউনিট সরকার করছে তা কিন্তু আর কিছুই নয়, এইটা মৌলবাদীদের জামাতদের আশকারা। এবং এই বাংলাদেশকে যেটা দেখা যাচ্ছে, ভারত বিরোধিতার নামে এই মৎস্যজীবীদের যেভাবে বয়ান শুনতে পেলাম, অত্যন্ত হৃদয় বিদারক। এবং এই ধরনের ঘটনা যদি ঘটতে থাকে, দ্বিপাক্ষিক সম্পর্ক কোথায় পৌঁছবে? কারণ ভারত এখনো অব্দি একটা রেসপন্সিবল নেবারিং কান্ট্রি হিসেবে তার দায়িত্ব পালন করেছে। বৈদেশিক ক্ষেত্রে কোনোভাবেই দাদাগিরি করেনি। ওরা যেটা বলতে চাইছে যে তারা দাদাগিরি করছে এই উপমহাদেশে, বাংলাদেশকে ভারতবর্ষের যে সহযোগিতা বাণিজ্য ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে, সেই সহযোগিতাকে তারা ভুলতে চাইছে। তারা বিভিন্ন দাদাগিরি আমরা করিনি, কিন্তু সুকান্ত বাবু, আমার কথা হচ্ছে ভারত সংযম দেখাচ্ছে, কারণ ভারত একটা সভ্য দেশ, ভারত একটা এমন একটা দেশ যারা সব সময় অন্যান্য দেশকে সম্মান জানিয়েছে। কিন্তু সুকান্ত বাবু, আমার দ্বিতীয় ভাগে আমি আসি, যদি কেউ আমাদের বর্ডারে দাঁড়িয়ে ইঁদুর বাহিনী পাঠিয়ে বলে যে ফেন্সিং করতে দেব না, আমাদের এলাকা, আমাদের বর্ডার, দেশটা তৈরি হয়েছে আমাদের জন্য, তাদের এই বাড়ন্ত পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত? প্রথমে আসবো দেবাশিস বাবুর কাছে, তারপর সুকান্ত বাবু। বাংলাদেশের এই অ্যাটিটিউডের বিরুদ্ধে এই মুহূর্তে কি হওয়া উচিত, কি অ্যাকশন হওয়া? দেখুন, এখানে আমাদের পররাষ্ট্রনীতি যেটা বলছে, যেটা সুকান্ত বাবু যেটা বললেন, বাংলাদেশকে আমরা সবসময় মিত্র রাষ্ট্র হিসেবে গণ্য করে এসেছি। কিন্তু তদানীং এই যে আমরা দেখছি, অগস্ট মাস থেকে যা দেখছি, বাংলাদেশকে এই যে একটা ব্ল্যাঙ্ক চেক আমাদের দেওয়া ছিল যে বাংলাদেশ আমাদের মিত্র রাষ্ট্র, রেজিম যেরকমই থাকুক সেখানে, এই ব্ল্যাঙ্ক চেকটা অমিত শাহ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, উনি কিন্তু ইতিমধ্যেই উল্লেখ করেছেন যে বাংলাদেশ যদি নিজেকে না শোধরায়, তাহলে বাংলাদেশের সঙ্গে যে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং অ্যাজ আ ফ্রেন্ডলি কান্ট্রি, মোস্ট ফেভার্ড নেশন ট্রিটি করা রয়েছে, বিভিন্ন বাণিজ্যিক চুক্তিগুলো করা রয়েছে, সেগুলো কিন্তু রিথিঙ্ক হবে। অর্থাৎ বাংলাদেশ যেই রকমভাবে পায়ে পা দিয়ে ঝগড়া করছে, যেরকম ছোট লোকমিতে নেমেছে, ভারতবর্ষের এটা একটা ধৈর্যের পরীক্ষা। এবার পররাষ্ট্রনীতির মধ্যে দুটো দিক হতে পারে, একটা হকিশ নীতি হয়, মানে একটু অ্যাগ্রেসিভ, আর একটা ডোবিশ নীতি হয়, মানে একটু শান্তিপ্রিয়, শান্তিপূর্ণ সহ অবস্থানের একটা নীতি হতে পারে। আমরা কিন্তু এখনো হকিশ নীতিতে আমরা যাইনি। অজিত ডোভাল থেকে শুরু করে যারা আমাদের যারা এক্সপার্ট আছেন,
এখনো কিন্তু ভারতবর্ষ একটাও কোনো রকমের হকিস নীতি মানে একটু অ্যাগ্রেসিভ কিন্তু কোথাও দেখায়নি অ্যাগ্রেসিভনেস। আমরা এখনো ধৈর্য এবং সহ্যের পরিসীমার মধ্যে রয়েছি। আমাদের ধৈর্যের পরীক্ষা যেন রাষ্ট্র হিসেবে যেন না করে বাংলাদেশ, কেন এটা বাংলাদেশের যে অভ্যন্তরীণ যে বাংলাদেশ যে ভেঙে গেছে মাঝখান থেকে এটা প্রমাণিত। বাংলাদেশ পুরোপুরি ভেতর থেকে ভেঙে গেছে, তার কোনো সরকার নেই, কোনো কনস্টিটিউশন নেই, কোনো ল অ্যান্ড অর্ডার নেই, তার কোনো পুলিশ নেই, তার কোনো মিলিটারি নেই, তার কিন্তু কিচ্ছু নেই। কতগুলো জামাতি জিহাদি, কতগুলো অপরাধী তত্ত্ব, অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস দেশের মধ্যে তাণ্ডব করে চলেছে, যা ইচ্ছা তা করে চলেছে। একদম শুধুমাত্র সময়ের অপেক্ষা। এন্টায়ার ইন্টারন্যাশনাল কমিউনিটি, ইউএনও থেকে শুরু করে যত আমাদের ইন্টারন্যাশনাল কমিউনিটি আছে সবার কাছে বাংলাদেশ কিন্তু মানে একটা রোগ স্টেট, মানে নর্থ কোরিয়ার মতন বোঝা হয়ে দাঁড়াবে। নর্থ কোরিয়া ও কিন্তু দাগিয়ে যাবে, কিন্তু তখন বাংলাদেশ জানে না ওরা কোন জায়গায় হাঁটছে। ওরা যেভাবে দাগিয়ে যাবে বাংলাদেশের কিন্তু অস্তিত্বরই সংকট হয়ে যাবে। ঠিক। সুকান্ত বাবু, আমি আপনার কাছে আসবো। সুকান্ত বাবু, গতকাল আমরা খবর ব্রেক করেছি, আজকেও দেখিয়েছি, একটি গানের প্রোগ্রাম হচ্ছিল, কনসার্ট হচ্ছিল, সেখানে মৌলবাদীরা গিয়ে, ইউনুসপন্থী ইসলামপন্থী মৌলবাদীরা গিয়ে, কট্টর যারা তাদের কথা বলছি, তারা গিয়ে গোটা জায়গাটা ভেঙে দেয়। ভেঙে সেখান থেকে গান হবে না বাংলাদেশে বলে নারায়ে তাকবীর ইত্যাদি বলে। আমার কথা হচ্ছে, এমন একটি দেশ যারা সময়ের পিছন দিকে যাচ্ছে, ভারত এবং ডেভেলপিং দেশ আগে যাচ্ছে, ডেভেলপড দেশ আগে যাচ্ছে, বাংলাদেশ হচ্ছে পিছন দিকে যাচ্ছে, তারা এসে বলছে যে বর্ডারে ফেন্সিং করতে দেব না। এই রোগ কান্ট্রি যেটা বলা হচ্ছে, এমন একটি শয়তানদের জায়গা। ইউনূসকে আমরা শুরু থেকেই শয়তানি বলে আসি, কারণ সে হচ্ছে শয়তানদের মাথায় বসে রয়েছে যারা এই মুহূর্তে বাংলাদেশে এই কাণ্ড ঘটাচ্ছে। এদেরকে কিভাবে ডিল করা উচিত? এদের দেখো, যেটা একটু আগে বলে থাকে, আমাদের পিসফুল কোএক্সিস্টেন্স, কিন্তু এটা কিন্তু বাবা আমাদের যে দুঃখ, আমাদের দেখো, আমাদের সাহিত্য সংস্কৃতি দেশের সাহিত্য সমৃদ্ধ, কিন্তু সব যেতে তুমি যেটা বললে, এটা তো বাড়ি দাও জাতীয় সঙ্গীত, সেটাকে ওনারা চেষ্টা করছেন এবং সার্বিকভাবে মুক্তিগুলো সেগুলোতে দেখা যাচ্ছে ভারত ভিত্তিকা এবং হিন্দু মসজিদে, এবং এটাও মানিকগঞ্জের যে একটা তিনটে জায়গায় কিন্তু বন্ধ করে দেওয়া হবে, কারো না কিছুই না, তারা যেমন তুমি দেখতেই পাচ্ছ যে টুর্নামেন্টটা সেখানে রাহাত ফাতে আলী খানকে 3 কোটি 4 কোটি টাকা দিয়ে নিয়ে আসা হয়েছে, আতিফ আসলামকে নিয়ে আসা হয়েছে। তারা প্রমাণ, এবং সবচেয়ে হাস্যকর, তারা গাইছেন বলিউডের গান। তখন কিন্তু ওখানকার যারা সত্যিকালের বিদ্বজন তারা বলছে যে ভারত বিরোধিতার নামে শুধু বিরোধিতা করলে আর কি যাই হোক না কেন, ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে যদি ব্যাঘাত ঘটে, তখন এই যে এখন আলুর দাম বাংলাদেশের বাজারে 80 থেকে 90 টাকা, এটা কিন্তু 140 টাকায় গিয়ে পড়বে। তখন কিন্তু পরিস্থিতি আরো ভয়াবহ হবে। সুতরাং আমার মনে হয় কি হয়, নীতি বর্তমানে মিস্ত্রি যখন গিয়েছিলেন, ফরেন সেক্রেটারি ফিরোজ মিস্ত্রি, তিনি কিন্তু অত্যন্ত সুন্দরভাবে বলেছেন যে আমরা যথেষ্ট দায়বদ্ধ, তারপরেও তার বক্তব্যে ওরা বারবার চেষ্টা করেছে মেলাইন করবার। আমি এই কারণটাই বলছি যে তারা এখন শুধুমাত্র পাকিস্তানের কথায় আসছে, কিন্তু এই ইউনুসকে আর বেশি দিন এই মৌলবাদের হাতেই কিন্তু তাকে মৃত্যুবরণ করতে হবে কিছু নয়, সময়ের অপেক্ষা শুরু। ঠিক, একদম সময় কম, একদম 10 সেকেন্ডে দেবাশিস বাবু লাস্ট। একদমই ঠিক। ওরা একদম পুরো আত্মঘাতী, মানে একদম পুরো মানে আত্মহত্যার দিকে ওরা এগোচ্ছে। মানে ওরা নিজেদের ডিস্ট্রাকশন নিজেরা ডেকে নিয়ে আসছে। কেন, যতক্ষণ না ওদের সোসাইটির মধ্যে, ওদের কিন্তু নিজেদের সোসাইটির মধ্যে ভাঙন ধরে গেছে। কেননা ওদের দেশে যারা লালন ফকির, তারপরে বিভিন্ন যত যারা ফকির আর এই ধরনের যে ইসলাম আছে, সুফি ইসলাম প্লাস মুক্তমানা যারা আছেন, যারা প্রোগ্রেসিভ আছেন, আর এই জামাতের আছে, এদের মধ্যে যে চূড়ান্ত সংঘাত লেগে গেছে, সমাজের মধ্যে চির ধরে গেছে। এটা পলিটিক্যাল ক্রাইসিস নয়, পলিটিক্যাল ক্রাইসিস নয়, একদম এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস। এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস, বাংলাদেশের মধ্যেই চির ধরেছে। যদি দেশটা নিজেদের না সামলায়, সেখানের মানুষ যদি নিজেদের না সামলায়, আজকে আপনাদের ওয়েল উইশার হয়ে, আপনাদের বন্ধু হয়ে আপনাদের বলছি, দেশটা ভেঙে টুকরো হবে, মানুষগুলো মরবে, খাওয়ার মতো ভাত থাকবে না পেটে, তখন ধর্মও করতে পারবেন না, কিছুই করতে পারবেন না। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।